Wash your hands, practice social distancing, avoid crowds. If you are sick, stay home and consider getting tested. হ্যালো স্টুডেন্টস, তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম চ্যাপ্টারটি, ক্লাস 10-এর ইংলিশের। তো অলরেডি আমরা চ্যাপ্টারটি বুঝে নিয়েছি। যদি তোমরা ভিডিওটির প্রথম অংশ দেখোনি, মানে পার্ট 1টি দেখোনি, তাহলে উপরে দেওয়া এই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা ভিডিওটির পার্ট 1 দেখতে পারবে। তো নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা নিজেই লিখেছেন, এবং সেই জন্য এই চ্যাপ্টারকে আমরা অটোবায়োগ্রাফি বলবো। কারণ যে নিজের স্টোরি নিজে লিখে সেই সমস্ত লেখাকে আমরা অটোবায়োগ্রাফি বলি। তো আমরা প্রথমে কিছু ওয়ার্ড মিনিং দেখে নেব, চ্যাপ্টার থেকে কিছু বেছে নেওয়া ওয়ার্ড যেগুলোর মিনিং আমরা দেখব, কারণ এইগুলো প্রত্যেকবারই ফাইনাল এক্সামে এসে থাকে। তো প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাপার্থিড। তো অ্যাপার্থিড হলো এক ধরনের সিস্টেম, মানে ব্রিটিশরা যখন ভারতের মতো ব্রিটিশরা সাউথ আফ্রিকাকেও কী করেছিল, মানে ওদের অধীনে ছিল সাউথ আফ্রিকা টিল 1994। তো সেই সময় ব্রিটিশরা সাউথ আফ্রিকান, ওরা ছিল ব্ল্যাক, তো ওদের কালারের ক্ষেত্রে অনেক বৈষম্য করত, মানে হোয়াইটরা ব্ল্যাকদেরকে বৈষম্য করত, বিদ্বেষ করত, ওদেরকে অপারেশন করত। তো এই যে কালারের নামের যে বিদ্বেষ, বর্ণের নামে যে বিদ্বেষ, সেই সিস্টেমকেই অ্যাপার্থিড বলা হয়, মানে বর্ণ বৈষম্যের ভেদাভেদ। তো সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাম্ফিথিয়েটার। তো অ্যাম্ফিথিয়েটার হলো যা রোমান পিরিয়ডে খুব ফেমাস ছিল অ্যাম্ফিথিয়েটার। তো অ্যাম্ফিথিয়েটার এরকমভাবে এটাকেই অ্যাম্ফিথিয়েটার বলা হয়, যেখানে এই হলো এখানের স্টেজ, এবং এখানে অডিয়েন্সরা বসার জায়গা। রোমান পিরিয়ডে কী হতো, কোনো ইভেন্ট বা ফাংশন এই অ্যাম্ফিথিয়েটারের মতো জায়গায় পাবলিকলি ডিসপ্লে করা হতো, মানে এখানে ফাংশন সব কিছু এই অ্যাম্ফিথিয়েটারের মতো জায়গায় হতো, যাকে কলোজিয়ামও বলে। তো এই হলো অ্যাম্ফিথিয়েটারের স্টেজ, যেখানে ফাংশন হতো। কোনো লিডার বা স্পিচ দেওয়ার হলে এখানে দিতেন, এবং অডিয়েন্সরা যারা লোক আছেন এখানে বসে শুনতেন, বা কোনো ড্রামা বা কোনো কিছু পারফরমেন্স এখানে হতো, এই অ্যাম্ফিথিয়েটারে হতো, এবং এই হলো অ্যাম্ফিথিয়েটারের স্টেজ, এবং এই জায়গাটিকে কী বলা হয়, অ্যাম্ফিথিয়েটার। তো বা কোনো লিডারের কোনো ভাষণ, যে বক্তৃতা দেওয়ার হলে এই অ্যাম্ফিথিয়েটারে দেওয়া হতো তখনকার সময়। এবং যখন নেলসন ম্যান্ডেলা উনি শপথ গ্রহণ করার দিন, তিনি অ্যাম্ফিথিয়েটারের মতো একটি জায়গায়, ইউনিয়ন বিল্ডিং ছিল, তো সেরকম একটি ইউনিয়ন বিল্ডিংয়ের অ্যাম্ফিথিয়েটারে তিনি বসে ওনার সোর্নিন করলেন, মানে শপথ গ্রহণ করলেন। তো অ্যাম্ফিথিয়েটার হলো ইংলিশে হলো এ বিল্ডিং উইদাউট এ রুফ, মানে রুফ থাকবে না, কোনো ছাদ থাকবে না, উইথ মেনি রোজ অফ সিটস রাইজিং ইন স্টেপস। তো অনেকগুলো সিট থাকবে, স্টেপ হয়ে অনেকগুলো থাকবে, সারি থাকবে সিটের বসার জন্য। তো এরপর হচ্ছে রেইনবো গ্যাদারিং। রেইনবো মানে তো অনেক কালারের মিশ্রণ, তো রেইনবো অনেক কালার যেখানে দেখা যায়। তো রেইনবো গ্যাদারিং মানে অনেক কালারের মানুষদের যখন গ্যাদারিং হবে, সমাগম হবে, তখন ওটাকে আমরা রেইনবো গ্যাদারিং বলতে পারবো। তো কনফার হলো নেক্সট, গিভ আউট টু, মানে কনফার মানে কিছু দেওয়া, অর্পণ করা, ওটাকে কনফার বলা হয়। সম্মান অর্পণ করা, সম্মান দেওয়া, কনফার। আমার রেসপেক্ট দেওয়া, তো আই কনফার মাই রেসপেক্ট বলবে। তো নেক্সট হচ্ছে অব্লিগেশন মানে ডিউটি, দায়িত্ব। এরপর হচ্ছে কার্টেল মানে কিছু লিমিট করা, কিছু জিনিস লিমিট করা, মানে আমার ফ্রিডম কার্টেল করে দেওয়া হয়েছে, মানে আমার ফ্রিডমটা লিমিট করা দেওয়া হয়েছে। তো লিমিট করা বা কাট শর্ট, কোনো কিছু কেটে শর্ট করে দেওয়া, ফ্রিডম শর্ট করে দেওয়া, এরকম। ইমানসিপেশন হলো রেস্ট্রিকশন, বাধা
বাধা বা রেস্ট্রিকশন থেকে মুক্তি মুক্তি দেওয়া বা মুক্তি লাভ করা, এটাকে এমানসিপেশন বলে। মানে যখন মানুষ ফ্রিডমের জন্য মুভমেন্ট করে এবং যখন মানুষ ফ্রিডম পেয়ে নেয় তখন ওটাকে ইমানসিপেশন বলে। মানে পলিটিক্যাল ইমানসিপেশন বলতে মানে পলিটিক্যালি যখন কিছু পলিটিক্যাল মুভমেন্ট করে, যখন মানুষ কিছু জিনিস আজাদ পেতে চায়, মানে মানুষ কিছু নিজের জন্য অ্যাচিভ করতে চায়, নিজের স্বাধীনতা অ্যাচিভ করতে চায়, কোনো রেস্ট্রিকশন থেকে মুক্তি পেতে চায়, তখন ওটাকে পলিটিক্যাল ইমানসিপেশন বলা হয় থাকে। এরপর হচ্ছে ডিপ্রাইভেশন হলো স্টেট অফ নট হ্যাভিং ওয়ান্স বেনিফিট, মানে কেউ কারোর বেনিফিট না পাওয়া, ওটাকে ডিপ্রাইভেশন বলে। আমি আমার কিছু দাবি আছে বা আমি আমার নিজের প্রাপ্য কিছু পাচ্ছি না, তখন ওটাকে বলা হতে পারে যে ডিপ্রাইভ, আমাকে ডিপ্রাইভ করা হচ্ছে, আমার প্রাপ্য কিছু আমি পাচ্ছি না তো আমাকে ডিপ্রাইভ করা হচ্ছে, তো ওটাকে ডিপ্রাইভেশন বলে। এরপর ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ করা। ভেদাভেদ অনেক ধরনের হতে পারে, ধর্মের নামে ভেদাভেদ বা ভাষার নামে বা অঞ্চলের নামে ভেদাভেদ, দেশের নামে ভেদাভেদ, অনেক ধরনের ভেদাভেদ হতে পারে, বা কালারের নামে, বর্ণের নামে ভেদাভেদ, তো ওটাকে ডিসক্রিমিনেশন বলে। বিং ট্রিটেড ডিফারেন্টলি, অন্যভাবে আচরণ করা মানে ডিসক্রিমিনেশন। এরপর হচ্ছে ডেসপাইজড, হ্যাড এ ভেরি লো অপিনিয়ন অফ বা ফিল কন্টেম্পট, মানে কোনো কিছু বিষয়ে খারাপ মানে মনোভাব, এটাকে ডেসপাইজ বলে। প্রফাউন্ড মানে ডিপ অ্যান্ড স্ট্রং, গভীর কিছু জিনিস প্রফাউন্ড বলি আমরা। এরপর হচ্ছে রট হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করা, কোনো কিছু অ্যাচিভ হয়েছে এমন, বা কোনো কিছু রেজাল্ট লাভ এরকম। এরপর হচ্ছে প্রিজুডিস, মানে কোনো কিছু ডিসলাইক করা উইদাউট এনি রিজন, কোনো কিছুর ডিসলাইক করা, কাউকে হেট করা অন দ্য বেসিস অফ নো স্ট্রং রিজন, তো প্রিজুডিসড বায়াস বলি আমরা, মানে কোনো কারোর প্রতি কোনো একটি অপিনিয়ন তৈরি করা অন দ্য বেসিস অফ নো রিজন, কোনো রিজন না করে কোনো কিছু কাউকে খারাপ চোখে দেখা, বা কোনো জিনিসের প্রতি খারাপ মনোভাব থাকা। এরপর হচ্ছে রেজিলিয়েন্স, দ্য অ্যাবিলিটি টু ডিল উইথ এনি কাইন্ড অফ হার্ডশিপ অ্যান্ড রিকভার ফ্রম ইটস এফেক্টস, মানে কোনো কিছু ওর প্রতি ফাইট করা কে বলা হয়, মানে কোনো হার্ডশিপের প্রতি ফাইট করা এবং সেই হার্ডশিপ, সেই যে পেইন, সেটা থেকে রিকভার করা। তো এরপর হচ্ছে কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব যেগুলো দেওয়া আছে চ্যাপ্টারে। তো এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট স্টার মার্ক সহিত যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলোকে আমি স্টার মার্ক দিয়েছি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়ার ডিড দ্য সিরিমনিজ টেক প্লেস, মানে সিরিমনি যে হয়েছিল, অনুষ্ঠানটি সেটি কোথায় হয়েছিল। ক্যান ইউ নেম এনি পাবলিক বিল্ডিং ইন ইন্ডিয়া দ্যাট আর মেড অফ স্যান্ডস্টোন। তো স্যান্ডস্টোন এক ধরনের স্টোন যেগুলোর দ্বারা অনেক কিছু, প্রথম আগের সময় অনেক বিল্ডিং তৈরি হয়েছিল স্যান্ডস্টোনের মাধ্যমে। তো এই সিরিমনিজ অনুষ্ঠানটি কোথায় হয়েছিল, প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন অ্যাম্ফিথিয়েটার ফর্ম বাই দ্য ইউনিয়ন বিল্ডিং of Pretoria, which were attended by dignitaries and leaders of many nations, মানে ইউনিয়ন বিল্ডিংয়ে হয়েছিল, যেটি প্রিটোরিয়ায় অবস্থিত ইউনিয়ন বিল্ডিং, সেটাতে হয়েছিল সিরিমনিসটি। তো এই তোমরা দেখতে পারবে, এই যে ইউনিয়ন বিল্ডিংয়ের কথা বলছি, তো এই হলো আফ্রিকার ইউনিয়ন বিল্ডিং, সেখানের এমফি থিয়েটারে উনি সোয়ার্ন করেন, মানে শপথ গ্রহণ করলেন। তো ক্যান ইউ নেম এনি পাবলিক বিল্ডিং ইন ইন্ডিয়া, তো অনেকগুলো পাবলিক বিল্ডিং আছে যেগুলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি। স্যান্ডস্টোন হলো, এটিকে আমরা স্যান্ডস্টোন বলি, এক ধরনের স্টোন যেগুলো দিয়ে আগের সময়ের সব বিল্ডিং তৈরি করা হতো। তো এই হলো একটি স্যান্ডস্টোনের দ্বারা তৈরি রংঘর, যেটি শিবসাগরে অবস্থিত, এবং এটি
স্যান্ডস্টোন দিয়ে তৈরি। আরও আছে যে এই আমাদের লালকেল্লা রেড ফোর্ট যেটি দিল্লিতে অবস্থিত, সেটিও স্যান্ডস্টোন দিয়ে তৈরি। তো আরও আছে দেওয়ানিয়াম, আরও অনেকগুলো আছে যেগুলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি। তো তখনকার সময় স্যান্ডস্টোন দিয়েই তৈরি হতো কোনো বিল্ডিং। এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, বা দিওয়ানি খাসও হতে পারে। এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, ক্যান ইউ সে হাউ 10 মে ইজ এন অটাম ডে ইন সাউথ আফ্রিকা। তো 10 মের দিনে কিন্তু নেলসন ম্যান্ডেলা শপথ গ্রহণ করেছিলেন, এবং কেন সেই 10 মেকে অটাম ডে বলা হয়? Generally, the autumn season signifies the harvest season that is associated with abundance and prosperity. তো autumn season আমরা জেনারেলি বুঝি যে তখন কিন্তু হারভেস্টের সিজন, এবং হারভেস্টের সময় অনেক অসংখ্য পরিমাণে কি থাকে, কোনো হারভেস্ট মানে ফসল উৎপাদন হয়, এবং সেই জন্য অটাম সিজনকে হারভেস্টের সময় অটাম সিজন বলা হয়। অটাম সিগনিফাই করে যে হারভেস্টের সিজনটাকে। এবং 10 মে কেন অটাম সিজন? কারণ সেই দিন কিন্তু আফ্রিকার হিস্ট্রিতে খুব গৌরবান্বিত এক দিন, কারণ সেই দিন থেকে আফ্রিকায় বর্ণবৈষম্য অ্যাপার্থিডের সময় চলে যায়, এবং আফ্রিকা একটি ডেমোক্রেটিক দেশ হিসাবে পরিণত হয়। এবং সেই জন্য 10 মে 1994 আফ্রিকার একটি রিমার্কেবল ডে, কারণ সাউথ আফ্রিকায় সেই দিনে কি হয়েছিল? সেই দিনে আজাদ হয়েছিল, মুক্তি লাভ করেছিল, স্বাধীনতা লাভ করেছিল, মানে নতুন থেকে একটি স্টার্ট করেছিল, নতুন সময়। তো সেই দিন একটি লার্জেস্ট গ্যাদারিং হয়েছিল, ইন্টারন্যাশনাল লিডাররা, ডিগনিটরিজরা এসেছিলেন আফ্রিকার সয়েলে, আফ্রিকার মাটিতে, এবং সাউথ আফ্রিকার যে ফার্স্ট ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্টের শপথ গ্রহণের, মানে প্রথম কোনো একদিন আফ্রিকার প্রেসিডেন্ট একজন ব্ল্যাক প্রেসিডেন্ট হচ্ছিলেন। তো সেই কারণে সেই দিন অনেক গুরুত্বপূর্ণ দিন আফ্রিকার হিস্ট্রিতে। তো সেই জন্যই 10 মেকে আফ্রিকার অটাম ডে বলা হয় আফ্রিকার হিস্ট্রিতে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাট দ্য বিগিনিং অফ হিজ স্পিচ ম্যান্ডেলা মেনশনস অ্যান এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। তো এইটির মানে কি এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার? এটির মানে হলো যে হি ওয়ান্টেড টু এক্সপ্রেস দ্য প্র্যাকটিস অফ অ্যাপার্থিড ইন সাউথ আফ্রিকা। যে এই যে অ্যাপার্থিড সিস্টেম ছিল, যেটি ব্রিটিশরা আফ্রিকাতে যে অপারেশন করছিল কালো আফ্রিকানদের উপর অত্যাচার, অপারেশন, সেইটি ছিল মানে খুব খারাপ একটি জিনিস, যেগুলো আফ্রিকার মানুষদের রাইট, ফ্রিডম সবগুলো থেকে বঞ্চিত করে আফ্রিকার মানুষদেরকে অনেক অপারেশন করেছিল। এবং সেটি অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার, মানে খুব খারাপ একটি মানুষের দ্বারা তৈরি একটা ডিজাস্টার, মানে ম্যানমেড একটি ডিজাস্টার। ডিউরিং দিস প্র্যাকটিস দেয়ার ওয়াজ রেশিয়াল সিগ্রিগেশন অফ পিপল বেসড অন কালার, অ্যান্ড দ্য ব্ল্যাক পিপল সাফার দ্য মোস্ট অ্যাজ দে ওয়ার ডিসক্রিমিনেটেড এগেইনস্ট বাই দ্য হোয়াইটস। তো সেই সময় অ্যাপার্থিডের সময়কালে ব্রিটিশরা, মানে সাদা রঙের ব্রিটিশরা কী করছিল? ব্ল্যাক আফ্রিকানদের উপর অনেক অত্যাচার করত, এবং আফ্রিকানদেরকে অনেক ধরনেরভাবে পৃথক করে রাখতো, ওদের বঞ্চিত রাখতো, ওদের স্বাধীনতা বা ওদের রাইটস থেকে, যেগুলো মৌলিক অধিকার আছে সবগুলো থেকে ওদেরকে পৃথক রাখতো। এবং সেই জন্যই সেই সময়কালকে আফ্রিকার সময়ের অ্যাপার্থিড সিস্টেম বলা হতো। এবং সেই জন্যই এই যে ক্রিয়েটেড যে ডিজাস্টার, সেটিকে তিনি এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডিজাস্টার বলে উল্লেখ করলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট হি স্পিক্স অফ অ্যাট দ্য এন্ড। তো নেক্সট হিউম্যান অ্যাচিভমেন্ট যেটি বলেছিলেন গ্লোরিয়াস, তো সেটি হলো যে a black person became the president of a country where the blacks were not even considered human beings and were deprived of basic needs and were treated badly by the whites. जो আফ্রিকা 1994 10 মের পর আফ্রিকাতে একটি গভর্নমেন্ট বসতে চলছিল, যেটি হলো একটি ডেমোক্রেটিক সরকার, এবং প্রথম কোনো কালো লোক, মানে ব্ল্যাক লোক আফ্রিকার মাটিতে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন। এই যে অ্যাচিভমেন্টকে তিনি গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট বলে
উল্লেখ করেন এবং এই অ্যাচিভমেন্টটি অনেক স্যাক্রিফাইসের পর এসেছিল। অনেক মানুষের প্রাণ গিয়েছিল, অনেক মানুষের ফ্যামিলি সব কিছু হেরে গিয়ার পর আজ এই দিন এলো। সিমিলারলি ইন্ডিয়াতে যেরকম হয়েছিল 1947-এ ইন্ডিপেন্ডেন্স পায় ইন্ডিয়া, তো এই ইন্ডিপেন্ডেন্স কিন্তু হঠাৎ করে হয়নি, অনেক স্যাক্রিফাইসের পর 200 বছর স্যাক্রিফাইস করার পর মানুষ ফাইট করলো, ব্যাটেল করলো, অনেক লিডাররা নিজেদের প্রাণ ত্যাগ করলো। তো এরপরে কিন্তু এই আজকের স্বাধীনতা, ভারত স্বাধীনতা লাভ করলো। তো তদ্রূপভাবে আফ্রিকার যে এই স্বাধীনতা লাভ, সিমিলারলি এরকম অনেক কষ্ট সহ্য এর ফলাফল। তো এই অ্যাচিভমেন্টটাকে তিনি গ্লোরিয়াস হিউম্যান অ্যাচিভমেন্ট বলে উল্লেখ করলেন। তো এরপর হচ্ছে হোয়াট ডাজ ম্যান্ডেলা থিঙ্ক দ্য ইন্টারন্যাশনাল লিডার্স ফর, মানে ইন্টারন্যাশনাল লিডার্সদেরকে কেন তিনি থ্যাঙ্ক দিলেন। Mandela felt extremely privileged to welcome the dignitaries and international leaders at the swearing-in ceremony for having come to witness the historical event because it was not long ago when the South Africans were considered outlaws. তো তিনি থ্যাঙ্ক দিলেন, ধন্যবাদ দিলেন বিদেশি ডিগনিটরিজরা যারা রিপ্রেজেন্টেটিভ এলেন আফ্রিকার মাটিতে ওনার শপথ গ্রহণের অনুষ্ঠানে। কারণ আফ্রিকা এর কয়েকদিন আগে কি ছিল, এমন একটি দেশ ছিল যে দেশকে সবাই উপেক্ষা করত, সবাই ইল্লিগেল হিসাবে ঘোষণা করত, কারণ তখন কিন্তু আফ্রিকাতে স্বাধীনতা ছিল না এবং আফ্রিকাতে অ্যাপার্থিড সিস্টেম ছিল। তো সেই জন্য বাইরের লোকেরা বা ইন্টারন্যাশনাল কান্ট্রিজ যেগুলো আছে, বাকি দেশগুলো আছে, ওরা আফ্রিকাকে আউটলজ মানে ইল্লিগেল হিসাবে ঘোষণা করেছিল। তো কিন্তু আজ বিদেশি লোকরা আফ্রিকার মাটিতে, বিদেশি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা রিপ্রেজেন্টেটিভ যারা এসেছেন অন্য দেশ থেকে, তো সেই অন্য দেশ থেকে এসে আফ্রিকার মাটিতে এসে শপথ গ্রহণ দেখছেন, তো সেটার জন্য অনেক ধন্যবাদ উনি জ্ঞাপন করছেন। হি দেয়ারফর থ্যাঙ্কড অল অফ দেম ফর হ্যাভিং কাম ফ্রম ফার অ্যান্ড ওয়াইড, অনেক দূর থেকে আসার জন্য থ্যাঙ্ক দিলেন। to witness the historical oath-taking ceremony of the first black president of South Africa. তো এই যে আফ্রিকার হিস্ট্রিতে এত বড় দিন, এত গুরুত্বপূর্ণ দিন যে ব্ল্যাক কোনো প্রেসিডেন্ট হচ্ছেন, তো সেই দিনটিতে আসার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছেন। দিস ওয়াজ এ জেস্টার ফর ইন্টারন্যাশনাল রিকগনিশন অফ আফ্রিকা টু এ নিউলি বর্ন ফ্রি ডেমোক্রেটিক নেশন অ্যান্ড ইট কুড বি কনসিডার্ড এজ এ কমন ভিক্টরি ফর জাস্টিস, পিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি। তো এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটাকে তিনি অনেক গ্লোরিয়াস বলছেন, কারণ আফ্রিকা আগের সময় কিন্তু জাস্টিস ছিল না, পিস ছিল না, মানুষের ডিগনিটি ছিল না, ব্ল্যাকদেরকে সচরাচর অপারেশন করা হতো, নির্যাতন করা হতো। কিন্তু আজকে আফ্রিকা নতুন একটি ডেমোক্রেটিক সরকার গঠন হয়, একটা সবার জন্য জাস্টিস, পিস এবং সবার ডিগনিটি, সব মানুষের ডিগনিটি রক্ষার্থে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সেই দিনটিতে বাকি লিডাররা আসার জন্য উনি ওদেরকে থ্যাঙ্ক বলছেন। তো এরপর হচ্ছে হোয়াট আইডিয়ালস ডাজ হি সেট আউট ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার ফিউচারে ভবিষ্যতের জন্য কি বলছেন। ম্যান্ডেলা সেট দ্য আইডিয়ালস অফ লিবারেটিং পিপল অফ সাউথ আফ্রিকা ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ অফ পভার্টি, ডিপ্রিভেশন, সাফারিং। তো দরিদ্রতা বা ডিপ্রাইভেশন, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া এবং সাফারিং, কষ্ট, সেই সব থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ। আফ্রিকার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং মানুষরা দরিদ্র থাকবে না, কোনো কিছু থেকে বঞ্চিত থাকবে না, আর কষ্ট, নির্যাতন আফ্রিকাতে হবে না। সেই প্রতিজ্ঞা নিয়ে তিনি সেই দিনটি শুরু করলেন, মানে প্রতিজ্ঞা গ্রহণ করলেন। He assures that South Africa will never again experience the oppression of one by another, মানে তিনি প্রতিজ্ঞা করলেন বা প্রতিশ্রুতি দিলেন যে সাউথ আফ্রিকায় আর কোনো দিন এরকমভাবে বর্ণ বৈষম্য হবে না, এরকমভাবে ইনজাস্টিস হবে না, বা এরকমভাবে অপারেশন হবে না, একজন আরেকজনকে অপ্রেস করবে না, নির্যাতন করবে না। তো সেইরকম তিনি সেই অ্যাসুরেন্স তিনি ওই দিন দিলেন। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু দ্য মিলিটারি জেনারেলস ডু, হাউ ওয়াজ দেয়ার অ্যাটিটিউড চেঞ্জড অ্যান্ড হোয়াই। তো মিলিটারি জেনারেল কী করছিল যখন ওরা ওনার কাছে আসলেন, তখন মিলিটারি জেনারেল ওনাকে স্যালুট করলো,
কিন্তু সেই মিলিটারি জেনারেল আগে নেলসন ম্যান্ডেলাকে অ্যারেস্ট করে জেলে ঢুকাতো যখন আফ্রিকাতে ডেমোক্রেসি ছিল না তখন। তো দ্য হাইয়েস্ট মিলিটারি জেনারেলস অফ সাউথ আফ্রিকা ডিফেন্স ফোর্স স্যালুটেড ম্যান্ডেলা অ্যান্ড pledged their loyalty to Mandela, which was of great significance as during apartheid era they would have arrested him and put him to behind bars. কিন্তু মানে যখন এপার্থিদের সময় ছিল তখন কিন্তু ম্যান্ডেলাকে জেলে ঢুকিয়ে বন্দি করে রাখতো, কিন্তু আজকে ওনাকে স্যালুট করছিল সেই মিলিটারি জেনারেল। হাউ ওয়াজ দেয়ার অ্যাটিটিউড, কীরকমভাবে ওদের অ্যাটিটিউডটি বদলেছিল মিলিটারি জেনারেলের? দ্য চেঞ্জ ইন দেয়ার অ্যাটিটিউড ওয়াজ বিকজ অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস পুট ইন বাই মেনি হিরোজ অফ সাউথ আফ্রিকা। দিস স্ট্রাগল নট অনলি এনশিওর্ড the freedom of a nation struggling with apartheid but brought a change in mindsets of many. He believed that love can also be taught and human being is naturally inclined towards love rather than hate. তো তিনি ওই যে অ্যাপার্থিডের সময়গুলো অ্যাপার্থিড থেকে সাউথ আফ্রিকা মুক্তি অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে পেল এবং সেই স্যাক্রিফাইস অনেক গ্লোরিয়াস, সেই যে স্যাক্রিফাইসের যে আউটকাম রেজাল্টটা অনেক গ্লোরিয়াস, অনেক অনেক উজ্জ্বল। এবং সেই কারণেই আফ্রিকা যে এখন একটি ডেমোক্রেটিক দেশ হলো, সেই কারণেই মিলিটারি জেনারেলসদের রুলও চেঞ্জ হলো, ওদের মাইন্ডসেট চেঞ্জ হলো। এবং নেলসন ম্যান্ডেলা বিলিভ করতেন যে লাভ ক্যান অলসো বি টট অ্যান্ড হিউম্যান বিং ইজ ন্যাচারালি ইনক্লাইন্ড টুয়ার্ডস লাভ রেদার দেন হেট। মানে মানুষদেরকে কী করা যেতে পারে, মানে লাভ করা শেখানো যেতে পারে এবং একজন আরেকজনকে হেট করতে আর হেট করবে না। মানে তখন তো হেট ক্রাইম খুব বেশি ছিল, মানে হোয়াইটরা ব্ল্যাকদেরকে হেট করতো অন দ্য বেসিস অফ দেয়ার কালার, নির্যাতন করতো। তো সেই আর এরকম আর হবে না, কারণ আফ্রিকা এখন একটি ডেমোক্রেটিক দেশ হিসাবে ঘোষণা হয়েছে অফিসিয়ালি। এবং আফ্রিকার যে জেনারেলস আছেন, পুলিশের জেনারেল বা আর্মির জেনারেল বা ডিফেন্সের জেনারেল, ওরা ওনাকে স্যালিউট করলো, কারণ উনি হচ্ছেন আফ্রিকার প্রেসিডেন্ট এখন। তো সেই রেসপেক্ট উনি পাচ্ছেন এবং আফ্রিকার সেটি একটি অনেক ভালো দিক তিনি বলছেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়াই ওয়ার টু ন্যাশনাল অ্যান্থেমস সাং, কেন দুটি ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হয়েছিল? অন দ্য অসপিশিয়াস অকেশন অফ দ্য ইনগ্রেশন সেরেমনি টু ন্যাশনাল অ্যান্থেমস ওয়ার সাং। দ্য হোয়াইট স্যাং কসি সিকেলে আই আফ্রিকা অ্যান্ড হোয়াইল দ্য ব্ল্যাক স্যাং ডাই স্ট্যাম, সিম্বলাইজিং দ্য ইকুয়ালিটি অফ দ্য ব্ল্যাকস অ্যান্ড হোয়াইটস। তো ব্ল্যাকসরা কি গেয়েছিল ডাই স্ট্যাম অ্যান্ড হোয়াইটসরা কসি সিকেলে আই আফ্রিকা। এই দুটি পৃথক পৃথক গান, কিন্তু দুটি গান রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হয়েছিল সেই অনুষ্ঠানে। এবং সেটি সিম্বলাইজ কী করে? এইটি সিম্বলাইজ করে যে ইকুয়ালিটি, সমতা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে এখন সমতায় ফিরছে। মানে এখন ব্ল্যাকের হোয়াইটের আগে যেরকম ছিল বিদ্বেষ বা ঘৃণা বা অপারেশন বা হেট্রেড, এটি আর হবে না। এবং সেই দুটি গানের মাধ্যমে এটাই সিম্বলাইজ হচ্ছিল যে এখন ব্ল্যাক এবং হোয়াইটরা অনেক বন্ধু ব্রাদারহুড স্পিরিটে কাজ করে থাকবে। মানে আফ্রিকাতে এখন আর অপারেশন হবে না একজনের দ্বারা আরেকজনকে, তো সেটি সিম্বলাইজ করেছিল। তো নেক্সট কোয়েশ্চেন হলো হাউ ডাজ ম্যান্ডেলা ডিসক্রাইব দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হিজ country in the first decade and in the final decade of the 20th century? How does Mandela describe the system of government in his country in the first decade? প্রথম ডিকেডে কীরকমভাবে তিনি সরকারকে, প্রথম ডিকেড যে 10 বছরের যে সময়কাল, সেই সময়কালে কীরকম তিনি গভর্নমেন্ট সিস্টেমকে ডেসক্রাইব করলেন, এবং ফাইনাল ডিকেডকে 20th সেঞ্চুরির ফাইনাল ডিকেড মানে 1990 থেকে 2000 পর্যন্ত যে ডিকেড, যে 10 বছর, সেই সময়কালকে তিনি কিভাবে ডিসকাস করলেন। তো প্রথম ডিকেডকে ডিসকাস করলেন যে দ্য হোয়াইট স্কিন পিপল অফ সাউথ আফ্রিকা মানে ব্রিটিশরা প্যাচড আপ দেয়ার ডিফারেন্সেস অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন এগেনস্ট দ্য ডার্ক স্কিনড পিপল অফ দেয়ার ওন কান্ট্রি। মানে আফ্রিকার নিজের মানুষ মানে ব্ল্যাকদেরকে আক্রমণ করার জন্য হোয়াইটরা, বিভিন্ন ধরনের হোয়াইট ছিল, তো হোয়াইট স্কিনের লোকেরা সাউথ আফ্রিকাতে কি করছিল, ওরা ওদের মধ্যে যে ডিফারেন্স ছিল,
হোয়াইট আমেরিকান বা হোয়াইট আফ্রিকান বা হোয়াইট ব্রিটিশ সবরা নিজেদের ডিফারেন্স ভুলে গিয়ে আফ্রিকার যে ব্ল্যাক লোকেরা আছে, নেটিভ লোকেরা, ওদেরকে ডিসক্রিমিনেট করা শুরু করলো এবং ওদের উপর ডমিনেট করা শুরু করলো, ওদেরকে অপারেশন করা শুরু করলো, ওদেরকে নির্যাতন করা শুরু করলো। This created the basis of one of the harshest, most inhuman societies the world has ever seen or known. এবং এই পিরিয়ডটি কিন্তু 1994-এর আগের কথা বলা হচ্ছে। তো 1994-এর আগে হোয়াইটরা সব মিলে ব্ল্যাকদেরকে খুব বেশি আক্রমণ শুরু করলো এবং এটি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ইনহিউম্যান একটি সোসাইটি তৈরি করলো তখন আফ্রিকাতে। তিনি এটার কথাই বলছেন বারবার যে ওরা একটি ইনহিউম্যান সোসাইটি, খুব কর্কশ একটি সোসাইটি তৈরি করলো আফ্রিকাতে। এবং নেক্সট 10 বছর মানে 1990 থেকে 2000 পর্যন্ত যে সময়, সেটাকে কীভাবে ডিসকাস করলেন? In the final decade of the 20th century, the previous system had been overturned and replaced by the one that recognized the rights and freedom of all people regardless of the color of their skin. তো এই সময়কালকে তিনি অনেক একটি ভালো সময়কাল, আফ্রিকার হিস্ট্রিতে অনেক সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে ঘোষণা করলেন। কারণ তখন কিন্তু ব্ল্যাকরা আর হোয়াইটরা আর ব্ল্যাকদেরকে কি অপারেশন করতে পারবে না এবং সমাজে কোনো অপারেশন হবে না, নির্যাতন হবে না, সবাই ইকুয়াল হিসাবে বসবাস করবে, সবার ফ্রিডম হবে, মানে আজাদি সমান হবে এবং কোনো একটি ক্লাসকে, কোনো একটি কালারের লোককে কোনো ধরনের অপারেশন করা হবে না অন্যের দ্বারা। তো সেরকম একটি সোসাইটি তিনি তৈরি করলেন। কারণ আফ্রিকাতে 1994-এর 10 মেতে নতুন একটি সরকার, যেটার নেতৃত্বে নেলসন ম্যান্ডেলা হচ্ছিলেন। তো সেই 10 বছরকে তিনি পজিটিভ বলেছেন এবং সেই 10 বছরকে তিনি নেগেটিভ বলে আখ্যায়িত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা? মানে সাহস অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা সাহস মানে কি? ফর ম্যান্ডেলা, কারেজ ডাজ নট মিন দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট এ ভিক্টরি ওভার ফিয়ার। ম্যান্ডেলার মতে সাহস কিন্তু ফিয়ারের অ্যাবসেন্স নয়, মানে ভয়ের অ্যাবসেন্স, এটি নয় সাহস। সাহস হলো ভিক্টরি ওভার ফিয়ার, মানে নিজের যে ফিয়ার, ডর থাকা, সেটার উপর জয়ী হওয়া, সেটাকে কি বলে? কারেজ বলে, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। অ্যাকর্ডিং টু হিম, ব্রেভ ম্যান নিড নট টু বি ফিয়ারলেস বাট শুড বি এবল টু কনকিয়ার ফিয়ার। মানে ওরা নির্ভয় হতে হবে না ব্রেভ ম্যানকে, ওরা কিন্তু কি হতে হবে? কনকার ফিয়ার, নিজের ভয় যেগুলো আছে সেটাকে জয় করা, সেই স্পিরিট থাকতে হবে ব্রেভ ম্যানের, অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। তো অনেকবার লাস্ট ইয়ার এসেছিল এই কোয়েশ্চেনটি, এই জন্য আমি ইম্পর্টেন্ট দিয়েছি এটি। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ডাজ হি থিঙ্ক ইজ ন্যাচারাল টু লাভ অর হেট? তো ম্যান্ডেলার মতে কি লাভ করা ন্যাচারাল না হেট করা ন্যাচারাল? কাউকে হেট করা ন্যাচারাল না লাভ করা ন্যাচারাল? তো ফর ম্যান্ডেলা, লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দেন হেট। তো ম্যান্ডেলার মতে লাভ করাটি বেশি ন্যাচারাল, কারণ লাভটি একদম অটোমেটিক্যালি মানুষের হৃদয়ে এসে যায়। হেট করতে হলে মানুষদেরকে শিখিয়ে দিতে হয় যে ওকে হেট করো, ওকে হেট করো। তো এই যে লাভ, এটি হলো ন্যাচারাল অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। তো আরও কিছু কোয়েশ্চেন আছে। হোয়াট টুইন অব্লিগেশন ডাজ ম্যান্ডেলা মেনশন? টুইন অব্লিগেশন কোন টুইন অব্লিগেশনের কথা তিনি বলেছিলেন? তো অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, এভরি ম্যান হ্যাজ টুইন অব্লিগেশন ইন হিজ লাইফ। একটি হলো দ্য ফার্স্ট ওয়ান, টু হিজ ফ্যামিলি, প্যারেন্ট, ওয়াইফ, চিলড্রেন। নিজের পরিবারের প্রতি, নিজের মা বাবার প্রতি, নিজের স্ত্রীর প্রতি, নিজের সন্তানের প্রতি। তো এটি হলো ফার্স্ট অব্লিগেশন। এবং সেকেন্ড অব্লিগেশন হলো টু হিজ পিপল, মানে নিজের সোসাইটির প্রতি, নিজের দেশের প্রতি, নিজের রাজ্যের প্রতি, নিজের রাষ্ট্রের প্রতি, হিজ কমিউনিটি, হিজ কান্ট্রি। তো এটি হলো সেকেন্ড অব্লিগেশন। ফার্স্ট অব্লিগেশন অফ ফ্যামিলি, সেকেন্ড অব্লিগেশন নিজের দেশের লোক। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডিড বিং ফ্রি মিন টু ম্যান্ডেলা অ্যাজ এ বয় অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট? যখন তিনি ছোটো ছিলেন, স্টুডেন্ট ছিলেন, তখন ফ্রিডম মানে কি বুঝতেন, এবং যখন তিনি অ্যাডাল্ট হলেন, বড় হলেন, তখন তিনি কি বুঝতেন? হাউ ডাজ হি কন্ট্রাস্ট, এবং কীভাবে তিনি ডিফারেন্সিয়েট করলেন যে
ট্রানজিটরি ফ্রিডম উইথ দ্য বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডম। তো কীভাবে তিনি ডিফারেন্সিয়েট করলেন একটি ফ্রিডমকে আর একটি মানে ট্রানজিটরি ফ্রিডম যেটি হলো যখন তিনি চাইল্ডহুডের সময় যখন তিনি ছোটো শিশু ছিলেন বা স্টুডেন্ট ছিলেন তখন এক ধরনের ফ্রিডম তিনি চাইতেন, এরপর যখন বড় হলেন, অ্যাডাল্ট হলেন, ম্যাচিওর হলেন, তখন আরেক ধরনের ফ্রিডম তিনি চাইতেন এবং সেই দুটি ফ্রিডমের মধ্যে অনেক তফাৎ তিনি পরে বুঝতে পারলেন। তো অ্যাজ এ বয় হি থট ফ্রিডম ম্যান টু বি হ্যাপি, মেক মেরি অ্যান্ড এনজয় দ্য ব্লিসফুল লাইফ ইন হিজ চাইল্ডহুড ডেজ। তো ভালো এনজয় করা, এখানে ওখানে যাওয়া, সেই হলো ফ্রিডম যখন তিনি ছোটো বাচ্চা ছিলেন। কিন্তু হাউএভার when he becomes an adult, যখন তিনি বড় হলেন তখন কিন্তু দেখলেন he discovered that his boyhood freedom was an illusion. তিনি যে ছোট ছিলেন তখন একটি ফ্রিডম যে বুক করেছিলেন সেটি হলো একটি ইলিউশন, সেটি হলো মিথ্যা। কারণ আসল ফ্রিডম কিন্তু এখানে যাওয়া ওখানে যাওয়া খুশি করা এসব কিছু নয়। ফ্রিডম ডিউরিং স্টুডেন্ট লাইফ ওয়াজ ট্রানজিটরি, এবং স্টুডেন্ট লাইফ বা ছোটো থাকতে যিনি ফ্রিডম ছিল সেটি হলো একটি মিথ্যা এবং সেটি ক্ষণস্থায়ী। অ্যাজ অ্যান অ্যাডাল্ট তিনি বললেন যে হি ওয়ান্টেড দ্য ফ্রিডম নট টু বি অবস্ট্রাক্টেড ইন এ লফুল লাইফ। যখন তিনি বড় হলেন তখন বুঝলেন যে ফ্রিডম মানে হলো সেটা যে আমাকে কেউ আটকাবে না, আমি সেখানে যাব, প্রটেস্ট করব, আমি কিছু বলবো, কোনো পুলিশ আমাকে আটকাবে না। তো সেই হলো অ্যাকচুয়াল ফ্রিডম, আমাকে কাউ আটকাবে না, এটি হলো আমার দেশ, আমি কথা বলবো, আমি ইলেকশনে লড়বো, বা আমাকে কেউ আক্রমণ করবে না কারণ আমার কালার হলো ব্ল্যাক। তো সেই যে আজাদি, সেই যে স্বাধীনতা, সেই হলো অ্যাকচুয়াল ফ্রিডম অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। তো হি ওয়ান্টেড ফ্রিডম হুইচ ওয়াজ বেসিক অ্যান্ড অনারেবল। এমন ধরনের ফ্রিডম তিনি চেয়েছিলেন অ্যাজ অ্যান অ্যাডাল্ট যেটি হলো বেসিক এবং অনারেবল, একজন মৌলিক এবং খুব বেশি রেসপেক্টফুল। এর মানে ওনার যে ডিগনিটি, লাইক অ্যাজ এ হিউম্যান বিং ওনার কিছু হিউম্যান ডিগনিটি হতে হবে, লাইক আমার স্বাধীনতা করার অধিকার বা আমার ওখানে যাওয়ার অধিকার, কিছু বলার অধিকার, সেই অধিকার যে বেসিক অধিকার, তো সেই অধিকারী ফ্রিডমই তিনি চেয়েছিলেন অ্যাজ অ্যান অ্যাডাল্ট। হি ওয়ান্টেড ফ্রিডম ফর অ্যাচিভিং হিজ পটেন্সিয়াল অফ আর্নিং হিজ কিপ, কিছু উপার্জন করার অধিকার বা কিছু পাওয়ার অধিকার, বিয়ে করার অধিকার, অফ ম্যারিং, হ্যাভিং এ ফ্যামিলির অধিকার, সেই হলো আসল অধিকার অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, যেটাই তিনি রিয়েলাইজ করলেন যখন তিনি অ্যাডাল্ট হলেন। এরপর হচ্ছে ডাজ ম্যান্ডেলা থিঙ্ক দ্য অপ্রেসর ইজ ফ্রি? ওয়াই নট? ম্যান্ডেলা কি বুঝতে পারলেন, মানে চিন্তা করেন যে অপ্রেসর মানে যিনি আক্রমণ করেন, আক্রমণকারী, অপ্রেসর, এবং অপ্রেসড মানে যার উপর আক্রমণ করা হয়। তো অপ্রেসর যিনি আক্রমণ করেন সে কি ফ্রি অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা? মানে ম্যান্ডেলা ভাবেন কি সে ফ্রি? তো তিনি বলছেন নো, ম্যান্ডেলা ডাজ নট থিঙ্ক, মানে আমরা এই চ্যাপ্টারটিকে এটাই পাই যে ম্যান্ডেলা এরকম ভাবেনি না যে অপ্রেসর মানে যিনি আক্রমণ করেন তিনি ফ্রি। সো because he says that both the oppressed and the oppressor are to be liberated. সেই জন্য তিনি বলছেন যে অপ্রেসার এবং অপ্রেসড, আক্রমণকারী এবং আক্রমণ ভিকটিম, যে উভয়কেই কি করতে হবে? লিবারেট করতে হবে, আজাদি দিতে হবে, কারণ উভয়ই কিন্তু ফ্রি নয়। According to him, a man who takes away another's freedom is a prisoner of hatred and is locked behind bars of prejudice and narrow-mindedness. মানে যিনি আক্রমণ করেন অন্যকে দুর্বল ভেবে আক্রমণ করেন, দুর্বল হওয়ায় আক্রমণ করেন, তিনি কিন্তু ফ্রি নয়, কারণ তিনি অন্যকে হেট করেন এবং সেই হেইটের ক্ষেত্রে বন্দী, তিনি হেইটের কারাগারে, ঘৃণার কারাগারে তিনি বন্দী, এবং ওনার আক্রমণকারীর ভিতরে অনেক প্রিজুডিস থাকে, অনেক ন্যারো মাইন্ডেডনেস থাকে, সংকীর্ণতা যাকে বলে ন্যারো মাইন্ডেডনেস। তো সংকীর্ণতা ওদের মনে থাকে এবং সেই জন্যই ওরা দুর্বল লোকদেরকে আক্রমণ করে। হি রিয়েলাইজেস দ্যাট বোথ দ্য অপ্রেসড অ্যান্ড দ্য অপ্রেসার অ্যালাইক আর রবড অফ দেয়ার হিউম্যানিটি। তো উভয়েরাই কি, মানে অপ্রেসড এবং অপ্রেসার উভয়েরাই কিন্তু
উভয়েরাই কিন্তু হিউম্যানিটির ক্ষেত্রে মানে মানবিকতা থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ অপ্রেস যে করে সে তো বঞ্চিত হয়, কারণ সে একজন খারাপ খারাপ মাইন্ডের মানুষ, এবং সেই জন্য সে দুর্বল যারা আছে ওদেরকে আক্রমণ করে। সেই জন্য সে ওর যে হিউম্যানিটি আছে, মানবিকতা আছে, সেটি সে ভুলে যায় এবং ওর মানবিকতা চলে যায় যখন একজন মানুষ আরেকজনকে আক্রমণ করে। এবং যার উপর আক্রমণ হলো সেও কিন্তু তারও মানবিকতা চলে গেল, কারণ সে তার হিউম্যান ডিগনিটি যেটি আছে, অনারেবল লাইফ পালন করার জন্য হিউম্যান ডিগনিটি আছে সেটি থেকে বঞ্চিত হয়ে যায়, এবং সেই জন্যই তারও কিন্তু যে একটি সুন্দর সুষ্ঠু লাইফ জীবনযাপনের অধিকারটা চলে যায়। সেই জন্যই তিনি বলছেন অপ্রেসার এবং অপ্রেসড উভয়ই আর রবড অফ দেয়ার হিউম্যানিটি, উভয়েরই কিন্তু বঞ্চিত। এগুলো লাগবে না, আর এগুলো কেটে দাও। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, why did such a large number of international leaders attend the inauguration? কেন করলেন inauguration attend? অলরেডি ডিসকাস করে নিয়েছি। Why did it signify the triumph of? Being a part of the inauguration ceremony, the international leaders showed a gesture of solidarity from the international community to the concept of an end of apartheid. তো অ্যাপার্থিড সময়কালের অবসান ঘটছে সেইটির প্রতি সলিডারিটি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ওরা কি করলেন, ওরা এমফি থিয়েটারে ওনার শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হলেন, এবং সেটি হলো একটা ভালো জেস্টার, ভালো একটা সন্দেশ। This signifies the victory of good over evil and the triumph of a tolerant society without any prejudice and discrimination of caste, color and creed. এবং এই যে সলিডারিটি ওরা প্রকাশ করলেন ওয়ার্ল্ড লিডাররা, যে এখানে উপস্থিত হয়ে আফ্রিকার একটি নতুন যুগের যে সূচনা হচ্ছে সেটাই উপস্থিত হয়ে ওরা সেটি মনে করিয়ে দিলেন, এবং সেটি হলো আফ্রিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য, মানব জাতির জন্য, ভালোর জন্য একটি ভিক্টরি, একটি উল্লাসের বিষয়। একটি টলারেন্ট সোসাইটি, ভালো সোসাইটি, উইদাউট এনি প্রিজুডিস, এমন একটি সোসাইটি যেখানে কোনো প্রিজুডিস থাকবে না, একজন আরেকজনকে ঘৃণা করবে না অন দ্য বেসিস অফ নো রিজন, কোনো রিজন ছাড়াই একজন আরেকজনকে ঘৃণা করবে না, ডিসক্রিমিনেট করবে না, মানে পৃথক মনোভাবাপন্ন হবে না। মানে ডিসক্রিমিনেট অনেক ধরনের হতে পারে, যে কালারের উপর ডিসক্রিমিনেট, বা কাস্টের উপর, বর্ণ, জাতি, ভাষা বা ধর্মের উপর ডিসক্রিমিনেট আর করবে না। তো সেরকম একটা টলারেন্ট সোসাইটি গড়ার উল্লাসে ওয়ার্ল্ড লিডার্সরা ওখানে এসে উপস্থিত হলো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, would you agree that the depths of oppression create heights of character? How does Mandela illustrate this? Can you add your own example? আফ্রিকায় যে অনেক অপারেশন চলছিল, চরম ধরনের অপারেশন চলছিল, এবং যেটার জন্য অনেক ভালো ভালো লোক উৎপন্ন হলো, অনেক ভালো ভালো লোক ভালো ক্যারেক্টারে উৎপন্ন হলো। তিনি অলরেডি কিছু নামও মেনশন করেছেন, যে আফ্রিকার ফ্রিডম মুভমেন্টে ওদের যে স্যাক্রিফাইস রিমার্কেবল ছিল। তো এই যে আফ্রিকাতে অনেক অপারেশন চলছিল, অনেক চরম ধরনের অপারেশন, এবং সেটির জন্য অনেক ভালো লোকের উৎপন্ন হলো। তো এটাকে তুমি এগ্রি করো কি? তো হাউ ডাজ ম্যান্ডেলা ইলাস্ট্রেট দিস? কীভাবে ম্যান্ডেলা এটাকে এক্সপ্লেন করেছেন সেটা দেওয়ার জন্য, এবং নিজের একটি এক্সাম্পল দেওয়ার জন্য, ওন এক্সাম্পল টু দিস আর্গুমেন্ট, এই তর্কে নিজের একটি এক্সাম্পল দেওয়ার জন্য। Yes, I agree with this statement. The depths of oppression do create heights of character. আমি এগ্রি করি যে ডেপথস অফ অপারেশন, চরম ধর্মের অপারেশন হলে অনেক ভালো ভালো লোকের উৎপন্ন হয়। নেলসন ম্যান্ডেলা ইলাস্ট্রেট দিস বাই সাইটিং এক্সাম্পলস অফ গ্রেট হিরোজ অফ সাউথ আফ্রিকা। তিনি একটি এক্সাম্পল দিয়েছেন সাউথ আফ্রিকার অনেক গ্রেট হিরোজ দ্বারা, যারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে, ত্যাগ করে, নিজের প্রাণ ত্যাগ করে আফ্রিকার যে ফ্রিডম মুভমেন্টের জন্য নিজেরকে বলিদান করে, সেটার জন্য নিজের প্রাণ ত্যাগ করে
ত্যাগ করলেন এবং কিছু নাম দিয়েছেন: অলিভার ট্যাম্বো, ওয়াল্টার সিসুলু, চিফ লুতুলি, ইউসুফ ড্যাডু, ব্রাম ফিশার, রবার্ট সবুকওয়ে। এরা হলেন কিছু ফ্রিডম ফাইটার যারা নিজেকে ত্যাগ করেছেন আফ্রিকার ফ্রিডম মুভমেন্টের জন্য। এবং ওই ফ্রিডম ফাইটাররা কিন্তু কিভাবে তৈরি হলেন, কারণ আফ্রিকাতে কিন্তু চরম ধরনের অত্যাচার চলছিল এগেইনস্ট ব্ল্যাক, কালো লোকের সহিত অনেক চরম ধরনের অত্যাচার চলছিল এবং সেটার জন্য ওরা ফাইট করেছিলেন। এছাড়াও অনেক লোকও ফাইট করেছিলেন মুভমেন্টের আন্দোলনের ক্ষেত্রে। তো সেই জন্য among others who inspired other people by sacrificing their lives in the long struggle for freedom. তো এরা হলেন কিছু লোক যারা ইন্সপায়ার করেছে বাকিদেরকেও ফাইট করার জন্য। এরা তো হলেন মাত্র 6 জন লোক উনি মেনশন করেছেন, কিন্তু এই 6 জন ছাড়া অনেক লোক, অনেক কমন সিটিজেন, স্টুডেন্ট, লয়ার, ডক্টর বা অনেক কমন পিপল যারা এই লোকদের জন্যই ইন্সপায়ার হয়ে ফ্রিডম মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। এবং এই 6 জন লোক তিনি বারবার স্পেসিফিক্যালি মেনশন করলেন এই 6 জন লোকের, কারণ ওদের যে কন্ট্রিবিউশন ওটা খুব বেশি রিমার্কেবল, খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং ওদের জন্যই ওরা অনেক কিছু মুভমেন্ট লিড করেছিল, পার্টিসিপেট করে লিড করেছিল, এবং ওদের জন্যই অনেক মানুষ অংশগ্রহণ করেছিল আফ্রিকার ফ্রিডম স্ট্রাগল মুভমেন্টে। তো এটি সিমিলার কেস ইন্ডিয়াতেও দেখতে পাওয়া যায়। যেমন ইন্ডিয়ার প্রি ইন্ডিপেন্ডেন্স সময় অনেক গ্রেট লিডার্স ছিল, যেমন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বোস, চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, লালা লাজপত রায় অ্যান্ড মেনি মোর। অনেক গ্রেট লিডার ছিল যারা ব্রিটিশের অপারেশনের এগেনস্টে ফাইট ব্যাক করেছিল, ব্রিটিশদের হাত থেকে ভারতকে আজাদ দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য অনেক ফাইট করেছিল। এবং ওরা অন্য লোকদেরকে ইন্সপায়ার করেছিল ভারতের ফ্রিডম মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য। এবং এই যে লোক উৎপত্তি হলেন, বীর মহাত্মা গান্ধী বা বল্লভভাই প্যাটেল বা নেতাজি সুভাষচন্দ্র বোস বা জওহরলাল নেহরু, এইসব লোকেরা কিন্তু যখন ইন্ডিয়াতে অনেক হার্ডশিপ ছিল, অনেক অপারেশন চলছিল, সেই অপারেশন দেখেই ওরা নিজেকে ত্যাগ করার জন্য রাজি হয়েছিল, মানে রাজি হয়েছিল। তো সেই যে ত্যাগ ওরা করেছিল, কারণ ভারতবর্ষ ব্রিটিশের অধীনে ছিল এবং ব্রিটিশরা অনেক কুশাসন চালাচ্ছিল ভারতীয়দের উপর, এবং সেটার ফাইট ব্যাক করার জন্যই ওরা নিজেদেরকে ত্যাগ করেছিল। তো ম্যান্ডেলা সিমস টু বি অ্যাবসলিউটলি রাইট। তো ম্যান্ডেলা সত্যি ঠিক যে তিনি বললেন কোয়ালিটি অফ পলিটিক্যাল লিডার্স দ্যাট ইন্ডিয়া হ্যাড ডিউরিং ইটস ফ্রিডম স্ট্রাগল। যেমন আফ্রিকাতে যেরকম অনেক লিডার্সদের উৎপন্ন হয়েছিল, সিমিলারলি ভারতেও উৎপন্ন হয়েছিল। তো এটা হলো আমাকে এক্সাম্পল দেওয়ার জন্য বলা হয়েছিল, সেই জন্যই এই আনসারটি নিচের প্যারাগ্রাফটি। তো হাউ ডিড ম্যান্ডেলাস আন্ডারস্ট্যান্ডিং অফ ফ্রিডম চেঞ্জ উইথ এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স? কীভাবে ম্যান্ডেলার আন্ডারস্ট্যান্ডিং, যখন ছোটো ছিলেন তখন একটি আন্ডারস্ট্যান্ডিং ছিল ফ্রিডমের ক্ষেত্রে, যখন বড় হলেন তখন আরেকটি আন্ডারস্ট্যান্ডিং। তো অলরেডি ডিসকাস করে নিয়েছি কিছু, যে ছোটো থাকতে ওখানে যাওয়া, ফ্রিডম কিছু খুশি করা, সেই সব হলো ওর ফ্রিডম। হি ওয়াজ বর্ন ফ্রি, তিনি ভেবেছিলেন যে হি ওয়াজ বর্ন ফ্রি অ্যান্ড কুড ডু এনিথিং দ্যাট হি ওয়ান্টেড। তো ওই ছিল যে ওনার ফ্রিডম ওই ছিল অ্যাজ এ ইয়ং বয়। বাট যখন তিনি বড় হলেন, অ্যাডাল্ট হলেন, তখন কিন্তু ওই পারসেপশন, ওই চিন্তাধারা পুরোপুরি বদলে গেল। কারণ যখন তিনি অ্যাডাল্ট হলেন তখন তিনি দেখলেন যে এটি হলো ফ্রিডম নয়, ফ্রিডম কিছু অন্য জিনিস। নিজের ভয়েস, নিজের আওয়াজ তোলা, নিজের ইচ্ছে খুশি কোথায় যাওয়া আসা, বা পলিটিক্যাল লিডার হিসেবে নিজেকে ফিল্ডে তৈরি হওয়া, সেই হলো ফ্রিডম, আসল ফ্রিডম।
So he started feeling that freedom was required to raise a family and to earn livelihood. In due course of time, he realized that he was selfish and was leading an illusionary life during his boyhood. He started dominating his thoughts and views. He slowly understood that it was not just his freedom alone that was being curtailed, but the freedom of all black people. তখন রিয়েলাইজ করলেন যে শুধু উনার ফ্রিডম আক্রমণ হচ্ছে না, পুরো ব্ল্যাক কালো সমষ্টি ব্ল্যাক আফ্রিকান পিপুলদের ফ্রিডমটা কী হচ্ছিল, রেস্ট্রিক্টেড হয়েছিল। এবং সেটি যখন রিয়েলাইজ করলেন, তিনি বুঝতে পারলেন, তখন তিনি প্রটেস্ট করতে শুরু করলেন, ফ্রিডম মুভমেন্টে পার্টিসিপেট করতে শুরু করলেন। তো এই যে ডিফারেন্স, ছোটোবেলা থাকতে যে উনার একটি পারসেপশন ছিল, চিন্তাধারা ছিল যে ফ্রিডম হলো এখানে ওখানে যাওয়া, কিন্তু বড় হয়ে সেই পারসেপশনটা বদলে গেল যে ফ্রিডম আসল ফ্রিডম হলো নিজের অধিকারের জন্য নিজের যে অধিকার কিছু হতে হবে সেটি হতে হবে, সেই হলো আসলি ফ্রিডম। এবং সেই ফ্রিডম পাওয়ার জন্য তিনি এরপর দেশের ফ্রিডম আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, কারণ তিনি রিয়েলাইজ করলেন, বুঝতে পারলেন যে আসল ফ্রিডম অন্য কিছু। হাউ ডিড ম্যান্ডেলাস হাঙ্গার ফর ফ্রিডম চেঞ্জ হিজ লাইফ? যখন ম্যান্ডেলা স্বাধীনতার জন্য প্রটেস্ট করছিলেন, আন্দোলন করছিলেন, কীভাবে সেটি ওনার লাইফকে বদলে দিয়েছিল। তো ডিউরিং হিজ ইউথ, Mandela realized that it was not just his freedom alone that was being curtailed, but the freedom of all black people. যখন তিনি বড় হলেন, রিয়েলাইজ করলেন যে আমার ফ্রিডম, আমার স্বাধীনতা শুধু নষ্ট হচ্ছে না, বরং পুরো ব্ল্যাক আফ্রিকানদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, মানে বাধা দেওয়া হচ্ছে। তো এরপর ওনার হৃদয়ে, ওনার মনে জাগলো যে আমাদের স্বাধীনতা অর্জন করতে হলে, ব্ল্যাকদের স্বাধীনতা রক্ষা করতে হলে হোয়াইটদের এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে লড়তে হবে। দ্য হাঙ্গার ফর হিজ ওন ফ্রিডম বিকেম দ্য হাঙ্গার ফর ফ্রিডম ফর অল হিজ ফেলো ব্রাদার্স অ্যান্ড সিস্টার। সবার জন্য উনি স্বাধীনতার জন্য লড়াই করতে শুরু করলেন। ইন দ্য প্রসেস দিস চেঞ্জ দ্য ফিয়ারফুল ম্যান টু এ বোল্ড ট্র্যাভেল। প্রথমে তিনি একজন সিভিলাইজড সিটিজেন ছিলেন, মানে নিজের দেশের একজন সংবিধান মান্য একজন সিটিজেন ছিলেন, কিন্তু এরপর তিনি একজন রেবেল হিসাবে খ্যাত হলেন, মানে আন্দোলনকারী হিসাবে তিনি খ্যাত হলেন। প্রথমে একজন ফিয়ারফুল ছিলেন, তিনি ভয় করতেন এরকম, কিন্তু এরপর তিনি একজন বোল্ড, সাহসী একজন আন্দোলনকারী হিসাবে পরিণত হলেন ধীরে ধীরে ফাইট করতে করতে। ম্যান্ডেলা স্যাক্রিফাইসড দ্য কমফর্টস অফ সেটেলড ফ্যামিলি লাইফ টু ফাইট ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রিম্যান। নিজের একটি সেটেলড ফ্যামিলি ছিল, সেটি ত্যাগ করে তিনি মানুষের স্বার্থে আন্দোলন করতে শুরু করলেন এবং নিজের পরিবারকে ছেড়ে তিনি ফাইট করতে আরম্ভ করলেন। কারণ ওনার মাথায় আসলো যে শুধু আমি যে অস্বাধীন এরকম নয়, পুরো ব্ল্যাক পিপল অস্বাধীন এবং সেটির জন্য আমাকে ফাইট করতেই হবে। এবং তিনি ফাইট করতে শুরু করলেন নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে, নিজের ফ্যামিলি, পরিবার, ছেলে মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে মানুষের সেবার জন্য লিপ্ত হলেন। হি জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস and this has changed his perspective from a frightened young man into a fearless person who fought against the racial prejudice and color discrimination. তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামের সংগঠনটি জয়েন করে একজন ভয় করা একজন লোক ছিলেন, ভয় করতেন, এবং সেটা থেকে তিনি চেঞ্জ হয়ে পুরো একজন সাহসী একজন মানুষ হিসাবে তৈরি হলেন, একজন ফাইটার হিসাবে তৈরি হলেন। এবং আফ্রিকার যে ডিসক্রিমিনেশন চলছিল, আফ্রিকার ভেদাভেদ চলছিল কালারের নামে বা জাতির নামে, যে বর্ণের নামে যে ভেদাভেদ চলছিল, সেটির এগেনস্টে তিনি আন্দোলন করতে লিপ্ত হলেন। কিছু এক্সট্রা কোয়েশ্চেন আমি তৈরি করেছি 1 মার্ক 2 মার্কের জন্য, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি ফিল করি যে খুবই ইম্পর্ট্যান্ট। তো সেগুলো হলো, What is South Africa rich in? South Africa is rich in minerals and gems. তো minerals and gems এ South Africa rich according to
নেলসন ম্যান্ডেলা, এখানে লাগালে লাগাতে পারো। অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকা ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড জেমস। এরপর হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা আর দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ নেশন, দেশের সবচেয়ে বড় সম্পদ কি? দ্য গ্রেটেস্ট ওয়েলথ, তারপরে কমা হবে, অ্যাজ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা আর ইটস পিপল অ্যান্ড নট ইটস ডায়মন্ড। মানুষই হচ্ছেন দেশের সবচেয়ে বড় সম্পদ, ডায়মন্ড নয়, সোনা নয়, এসব কিছু নয়, কিন্তু মানুষ হচ্ছেন সবচেয়ে বড় সম্পদ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা। হোয়াট transformed the life of Mandela from a frightened young man lawyer to become a bold criminal in the eyes of ব্রিটিশ, মানে ব্রিটিশের চোখে তিনি ক্রিমিনাল তৈরি হলেন। প্রথমে একজন খুব বেশি ভয় করা একজন লোক ছিলেন, লয়ার ছিলেন, উকিল ছিলেন, কিন্তু এরপর যখন ফ্রিডমের জন্য মুভমেন্ট করলেন তখন তিনি একজন সাহসী ক্রিমিনাল বনে গেলেন। ক্রিমিনাল বলতে অ্যাকচুয়ালি ক্রিমিনাল নয়, মানে ব্রিটিশের চোখে তিনি ক্রিমিনাল বনে গেলেন। কিভাবে ক্রিমিনাল বনলেন? কারণ দ্য স্ট্রং ডিজায়ার, তার যে খুব বেশি ডিজায়ার ছিল, খুব বেশি আশা ছিল নিজের স্বাধীনতা এবং মানুষের স্বাধীনতার রক্ষার্থে, তিনি ফাইট করতে শুরু করলেন, আন্দোলন করতে শুরু করলেন, টু লিভ দেয়ার লাইফস উইথ ডিগনিটি। সব মানুষ নিজের লাইফ ডিগনিটির সহিতে, সম্মানের সহিতে অতিবাহিত করবে, সেটার জন্য তিনি ফাইট শুরু করলেন। অ্যান্ড সেলফ রেসপেক্ট, সব মানুষ নিজের সেলফ রেসপেক্টের জন্য বসবাস করবে, সেটার জন্য তিনি ফাইট করতে শুরু করলেন। দ্যাট ট্রান্সফর্ম ম্যান্ডেলা, এবং সেই যে ফাইট, সেই যে আন্দোলন, সেটি ম্যান্ডেলাকে একজন ফ্রাইটেন ইয়ং লয়ার থেকে একজন ফিয়ারলেস বোল্ড ক্রিমিনাল হিসাবে তৈরি করলো। হু ইজ এ প্রিজনার অফ হ্যাট্রেড অ্যাজ অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা? ম্যান্ডেলার মতে কে হলো প্রিজনার অফ হ্যাট্রেড, মানে নিজের ঘৃণার একজন কারাগারের বন্দী কে? যে অপ্রেস করে। এ পার্সন হু টেকস অ্যাওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ এ প্রিজনার অফ হ্যাট্রেড, যিনি অন্যকে অপ্রেস করে, অন্যকে অত্যাচার করে, সেই হলো প্রিজনার অফ হ্যাট্রেড। Why was it impossible for a man of Mandela's birth and color to fulfill the twin obligation? অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে টুইন অব্লিগেশন সবারই হতে হবে, এবং সেটি অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা কেন ইম্পসিবল ওনার জন্য ছিল যে একজন মানুষ ওর টুইন অব্লিগেশন পালন করতে পারবে না। টুইন অব্লিগেশন হলো, একটি হলো ফ্যামিলির প্রতি আর একটি হলো দেশের প্রতি। তো ইন সাউথ আফ্রিকা নো ব্ল্যাক কুড ফুলফিল দ্য টুইন অব্লিগেশন if a black who tried to live as a human being was punished and isolated. তো যখন আফ্রিকাতে অ্যাপার্থাইডের সিস্টেম ছিল, তখন কোনো আফ্রিকানরা নিজের প্রোটেস্ট করতে পারতো না, নিজের ফ্যামিলির সাথে বসবাস করতে পারতো না, কারণ ব্রিটিশরা ওদেরকে পানিশ করতো, ওদেরকে আইসোলেট করে দূরে রেখে দিত, হয় মেরে ফেলতো, না হলে অন্য জায়গায় রেখে দিত। তো সেই জন্য সেই ব্যক্তি, সেই ব্ল্যাক আফ্রিকান নিজের ফ্যামিলির প্রতি দায়বদ্ধ হতে পারতো না, নিজের ফ্যামিলির প্রতি বসবাস করতে পারতো না। এ পার্সন হু ট্রাই টু ফুলফিল হিজ ডিউটি টু হিজ পিপল, যদি কেউ নিজের দেশের মানুষের জন্য লড়াই করতে নামতো, তাহলে হি ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ ফ্যামিলি, ওকে নিজের ফ্যামিলি থেকে সেপারেট করে দেওয়া হতো, ওকে নিজের he was forced to live in secrecy and rebellion, ওকে আলাদাভাবে পৃথক করে রাখা হতো, ওকে বন্দি করে রাখা হতো, জেলের ভিতরে রাখা হতো, ওকে দূরে রেখে রাখা হতো, সেরকমভাবে ওদেরকে ট্রিট করা হতো। হু আর ইন দ্য এক্সট্রাঅর্ডিনারি কারেজিয়াস ম্যান অ্যাজ মেনশন বাই ম্যান্ডেলা? ম্যান্ডেলার মতে কারা এক্সট্রাঅর্ডিনারি ম্যান? তো 6 জনের নাম তিনি মেনশন করলেন, অলরেডি ডিসকাস করেন। অলিভার টেম্বো, ওয়াল্টার সিসুলু, চিফ লুতুলি, ইউসুফ ডাডু, ব্রাম ফিশার, রবার্ট সবুকওয়ে। তো এই হলো 6 জন লোক। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড দ্য পলিসি অফ অ্যাপার্থাইড ক্রিয়েট ডিপ অ্যান্ড লাস্টিং উন্ডস ইন সাউথ আফ্রিকান ব্ল্যাকস? তো এই যে অ্যাপার্থাইড সিস্টেম, বর্ণবৈষম্যতা সিস্টেম যেটি ছিল, সেটি কিভাবে ব্ল্যাক আফ্রিকানদের উপর ওদের উপর একটি দাগ রেখে দিয়েছিল। তো অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, দ্য পলিসি অফ অ্যাপার্থাইড আনডাউটেডলি ক্রিয়েটেড ডিপ অ্যান্ড লাস্টিং উন্ডস ফর দ্য পিপল অফ ব্ল্যাকস ইন সাউথ আফ্রিকা। তো তিনি বলছেন যে অ্যাপার্থাইড সিস্টেম
যেটি প্রচলন ছিল 1994 সাল অবধি। তো সেটি আনডাউটেডলি মানুষদের উপর, ব্ল্যাক আফ্রিকানদের উপর খুব খারাপ একটি দাগ রেখে দিয়েছিল ওদের মনে, ওদের প্রাণে, কারণ এটি হলো সাউথ আফ্রিকার হিস্ট্রির সবচেয়ে খারাপ সময়, অ্যাপার্থিড সিস্টেমটি। তো দ্য রেশিয়াল ডিসক্রিমিনেশন অ্যান্ড সিগ্রিগেশন মানে পৃথক বৈষম্য করা, ভেদাভেদ করা, আনলিশড এ রেইন অফ টেরর, অপারেশন অ্যান্ড ব্রুটালিটি। তো এই যে ডিসক্রিমিনেশন, ভেদাভেদ করা, এই সিস্টেম মানে অ্যাপার্থিড সিস্টেমটি এক ধরনের ভয়, অপারেশন, নির্যাতন এবং বর্বরতার প্রচলন ছিল এই অ্যাপার্থিড সিস্টেমের সময় অন দ্য ব্ল্যাকস অফ সাউথ আফ্রিকার ব্ল্যাকসদের উপর, ব্ল্যাক কালারের মানুষদের উপর। দিস উড টেক মেনি ইয়ার্স টু রিকভার ফ্রম দ্যাট প্রফাউন্ড হার্ট। তো এই যে বর্বরতা কন্টিনিউ ছিল এত বছর ধরে, তো এই বর্বরতার যে ট্রমা, তো মানুষরা অনেক বছর এই ট্রমা থেকে মুক্তি পাবেন না। তিনি এই বলছেন যে এই যে অ্যাপার্থিড সিস্টেমের যত ট্রমা, অপারেশন, বর্বরতা মানুষদের মনে প্রাণে এখনো দাগ রয়ে গেছে, এবং সেই দাগ এত সহজে যাবে না মানুষদের মন থেকে। যারা এই অপারেশনটা ভুগেছে ওরা এত সহজে এই অপারেশনগুলো, বর্বরতাগুলো ভুলবে না। তো এখন কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব যেগুলো HSLC ফাইনাল এক্সামে এসেছিল। তো ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য অ্যামং দ্য অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ডের মিনিংটি বের করতে হবে। এই কোয়েশ্চেনটি নেলসন ম্যান্ডেলা থেকে এসেছে, একটি লাইন দিয়ে সেখানের একটি ওয়ার্ড মিনিং। তো প্রফাউন্ড আমরা অলরেডি জানি, ওয়ার্ড মিনিং প্রফাউন্ড মানে ডিপ অ্যান্ড স্ট্রং। তো এখান থেকে অপশন বের করতে হবে ওয়াইড, হোল এবং ডিপ অ্যান্ড স্ট্রং। তো আনসার হবে এইটি। তো এখানে প্রফাউন্ড, তো ডিপ অ্যান্ড স্ট্রং লিখলেই হবে এক্সামে, পুরোপুরি লাইন লিখতে লাগবে না। তো নেক্সট কোয়েশ্চেন, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। তো এটি তিনটি কোয়েশ্চেন এসেছিল 1/3 2020-তে। তো এরপর হচ্ছে ট্রু অর ফলস, শুদ্ধ না ভুল, এটি বের করার জন্য। অন দ্য ডে অফ ইনগুরেশন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ সেন্স অফ ফ্রিডম। তো চ্যাপ্টারটির প্রথমেই দেওয়া আছে যে অন দ্য ডে অফ ইনগুরেশন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ সেন্স অফ ফ্রিডম। তো এখানে সেন্স অফ ফ্রিডম ছিল না, কিন্তু এখানে সেন্স অফ হিস্ট্রি। তো ফ্রিডম হলে এটি, এর মানে ভুল, তো এটা হবে ফলস। এখানে ফলস লিখলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো অন দ্য ডে অফ ইনগুরেশন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ সেন্স অফ হিস্ট্রি। তো এটি হবে কারেক্ট, সেন্স অফ হিস্ট্রি হবে কারেক্ট। পুরো লাইনটা পড়ে এরপর ট্রু অর ফলস লিখবে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম অ্যামং দ্য অল্টারনেটিভ গিভেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো। তো ম্যান্ডেলাস কান্ট্রি মানে সাউথ আফ্রিকা ইজ রিচ ইন মিনারেলস অ্যান্ড জেমস। এখানে অপশন 4টি দেওয়া থাকবে, আমি অপশন লিখিনি। তো আনসার হবে অপশন বি মানে ইন মিনারেলস অ্যান্ড জেমস, অলরেডি আমরা পড়ে নিয়েছি এটি। তো চ্যাপ্টারের ভিতর থেকে কোয়েশ্চেনগুলো আসবে, ট্রু অর ফলস বা ওয়ার্ড মিনিং বা ফিল ইন দ্য গ্যাপস। তো এর জন্য আমি বলছি যে চ্যাপ্টারটি ভালো করে পড়ে নিলে খুব ভালো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়েন ডিড ম্যান্ডেলা বিগিন টু হাঙ্গার ফর ফ্রিডম। 2020-তে এসেছিল, 2 মার্কসের জন্য। When Mandela began to learn that his boyhood freedom was an illusion, when he discovered as a young man that his freedom had already been taken from him, on that time Mandela began to hunger for freedom. মানে যখন তিনি রিয়েলাইজ করলেন অ্যাজ এ বয়হুড উনার ফ্রিডম ছিল এখানে ওখানে যাওয়া, কিন্তু যখন তিনি অ্যাডাল্ট হলেন, বড় হলেন, ম্যাচিউর হলেন, তখন তিনি রিয়েলাইজ করলেন যে ইয়ং ম্যান, যখন তিনি স্টুডেন্ট ছিলেন বা বাচ্চা ছিলেন, তখন কিন্তু ওনার ফ্রিডমের যে পারসেপশন, যে ধারণা ছিল, ওটা কমপ্লিটলি ভুল ছিল। এবং তিনি তখন থেকে যখন বড় হলেন তখন রিয়েলাইজ করলেন যে, বুঝলেন যে
অ্যাকচুয়াল ফ্রিডম তো মানুষের সবার ফ্রিডম, মানে আমার ওখানে যাওয়ার ফ্রিডম বা আমার আমার যে বেসিক মৌলিক অধিকার, একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে যেগুলো অধিকার থাকা দরকার, আমার সেগুলো অধিকার থাকা দরকার। তো যখন এটি রিয়েলাইজ করলেন, তখন তিনি ফ্রিডমের জন্য, স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিতে ইচ্ছুক হলেন। এবং এই যে স্বাধীনতা, তিনি এই স্বাধীনতাটি তিনি তার পুরো দেশের জন্য, পুরো দেশের লোকের জন্য করতে চাইলেন। তো সেই জন্য তিনি নিজের পরিবার ছেড়ে, সব কিছু ছেড়ে মানুষের সেবার জন্য লিপ্ত হলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। 2019 এসেছে। অন দ্য পোডিয়াম মিস্টার ডিক্লার্ক ওয়াজ ফার্স্ট sworn in as দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তো এটা ভুল হবে, ডেপুটি প্রেসিডেন্ট নয়, তো এটা ফলস হবে। এখানে তিনি সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, মানে মিস্টার ডিক্লার্ক সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হয়ে নিযুক্তি, মানে শপথ গ্রহণ করেছিলেন। তো ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি থেবো বেকি বলে আরেকজন শপথ গ্রহণ করলেন। তো এজন্য এই আনসারটি ভুল, এই স্টেটমেন্টটি ভুল। তো দেন থেবো মেবেকি ওয়াজ সোয়ার্ন ইন এজ দ্য সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট। তো এটি ভুল, কারণ তিনি ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট এবং তিনি হলেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন। তো উল্টোউল্টি হয়ে গেছে, সেজন্য উভয়টাই ভুল। এরপর কোয়েশ্চেন হচ্ছে among the alternative given they complete the sentence in life every man has। তো অলরেডি আমরা জানি যে টুইন অব্লিগেশনের কথা বলে দিয়েছি অলরেডি, তো আর ডিসকাস করতে হবে না। তো নেক্সট কোয়েশ্চেন 2019 2 মার্কস। হোয়াট ডিড ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য ওয়েলথ অফ হিজ কান্ট্রি? ভেরি ইম্পর্টেন্ট, সববারই আসে থাকে, এক বছর পরপরই এসে থাকে। ম্যান্ডেলা নিজের দেশের ওয়েলথ, সম্পদ বলতে কি বোঝাতে চেয়েছিলেন? ম্যান্ডেলা said that his country is rich in minerals and gems that are beneath its soil। মানে মাটির নিচে যেগুলো মিনারেলস আছে, খনিজ আছে, সেগুলোর জন্য ওনার কান্ট্রি খুব বেশি ধনী, এবং এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। But he had always known that its greatest wealth was its people. He called them finer and truer than the purest diamond। তো বাট তিনি ডিফাই করলেন, যে প্রত্যাখ্যান করলেন যে উনার দেশ যে খনিজ পদার্থের জন্য রিচ তা নয়, উনার দেশ মানুষের জন্য ধনী। উনার দেশের সম্পদ হচ্ছে আফ্রিকান, ব্ল্যাক আফ্রিকান, হোয়াইট আফ্রিকান, সব আফ্রিকান মানুষই হচ্ছেন সাউথ আফ্রিকার সম্পদ। খনিজ পদার্থ বা মিনারেলস বা জেমস বা ডায়মন্ড এগুলো দেশের সম্পদ নয়। উনি উনার দেশের লোককেই উনার দেশের সম্পদ বলে আখ্যায়িত করলেন, এবং তিনি বললেন যে দেশের লোকই হচ্ছেন পিওরেস্ট, ডায়মন্ড থেকে আরও বেশি পিওর। What mission would Mandela like to achieve for the future of South Africa and her people on securing the political emancipation? তো পলিটিক্যাল ইমানসিপেশন সিকিউর করার জন্য, পলিটিক্যাল আজাদি, স্বাধীনতা সিকিউর করার জন্য ফিউচারে সাউথ আফ্রিকার জন্য কি করবেন, কি মিশন নেবেন, যে কি নেক্সট স্টেপ কি হবে ওনার সাউথ আফ্রিকার সবার জন্য, যে স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য। ম্যান্ডেলা তিনি প্লেজ করলেন, মানে প্রতিজ্ঞা করলেন যে হি উড নেভার পুট দ্য ল্যান্ড টু এক্সপিরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। তিনি প্রতিজ্ঞা করলেন যে সাউথ আফ্রিকায় আর কোনোদিন একজন আরেকজনকে অপারেশন করবে না, অর্থাৎ সাউথ আফ্রিকায় সমতা, ইকুয়ালিটি হবে এখন থেকে। হি ওয়াজ ডিটারমিন টু লিবারেট অল দ্য পিপল ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ অফ পভার্টি। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে সাউথ আফ্রিকায় যে দরিদ্রতা আছে বা ডিপ্রাইভেশন আছে বা সাফারিং, কষ্ট, দুর্দশা বা বঞ্চিত লোক আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, ভেদাভেদ আছে অন দ্য বেসিস অফ লিঙ্গ, জেন্ডার এবং অন্য যেগুলো ডিসক্রিমিনেশন, ভেদাভেদ আছে, বিট, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, সব কিছু উনি সরিয়ে একটি সিভিল সোসাইটি, ইকুয়াল সোসাইটি, দেশকে একটি ইকুয়াল সোসাইটির, ইগ্যালিটেরিয়ান সোসাইটির প্রতি নিয়ে যাবেন, সেই তিনি প্রতিজ্ঞা করলেন। এবং সেটি মানুষকে স্বাধীনতা, অ্যাকচুয়াল স্বাধীনতা দিবে। দেশে যদি
সব মানুষ সমানভাবে ট্রিট করা হয়, সবদের জন্য আইন সবদের জন্য সবার জন্য সমান, যে কোনো ধর্মেরই হোক, যে কোনো ভাষারই হোক, যে কোনো কালারেরই হোক, সবার জন্য যখন সমান হবে দেশের সব আইন কানুন ব্যবস্থা সব, তখন দেশের স্বাধীনতা, রিয়েল অর্থে স্বাধীনতা বলা যাবে, এবং সেই তিনি চেয়েছিলেন। The oppressed and the oppressor alike are robbed of their humanity. What makes Mandela say this? ম্যান্ডেলা কেন বললেন যে oppressed and oppressor, যারা অপ্রেস করে, বর্বরতা করে এবং যাদের উপর করা হয়, উভয়েরাই কি হিউম্যানিটি, মানবতা থেকে বঞ্চিত। According to Mandela, both the oppressed and the oppressors are not free because the man who takes already ডিসকাস করে নিয়েছি এর আগে, যে একজন মানুষ যে অন্যের উপর অপ্রেস করে, বর্বরতা করে, সে কিন্তু নিজের যে হেট, ঘৃণার প্রিজনে, কারাগারে বন্দী, এবং যার উপর অপারেশন করা হয় সেও কিন্তু মানবতা থেকে বঞ্চিত। সো এটাই বলতে চেয়েছেন যে উভয়, মানে অপ্রেস এবং অ্যাপ্রেসর উভয়ই হিউম্যানিটি থেকে বঞ্চিত, মানবতার থেকে বঞ্চিত। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, স্টেট ওয়েদার দ্য ফলোইং আর ট্রু অর ফলস। দ্য পলিসি অফ অ্যাপার্থিড ক্রিয়েটেড লাস্টিং পিস ইন ম্যান্ডেলাস কান্ট্রি। তো পুরোপুরি ভুল, অ্যাপার্থিড তো খুব খারাপভাবে আফ্রিকার মানুষদের উপর প্রভাব ফেলেছিল, তো পুরোপুরি ভুল, পিস করেনি কিন্তু। ডেমোক্রেসি পিস করেছে, কিন্তু অ্যাপার্থিড অশান্তি করেছে। 17 এসেছিল আরেকটি কোয়েশ্চন, অন দ্য ডে অফ ইনগ্রেশন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ এ সেন্স অফ হিস্ট্রি। তো এটি পুরোপুরি শুদ্ধ, প্রথমেই আছে দেওয়া। তো নেক্সট কোয়েশ্চন, হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা। তো অলরেডি ডিসকাস করে নিয়েছি, 17 এসেছিল। State whether the following are true or false. On the day of inauguration, on Mandela, he was accompanied by his daughter Zenani. তো সেকেন্ড প্যারাগ্রাফে আছে যে জেনানি ওনার ডটার মেয়ে, উনি ম্যান্ডেলার সাথে শপথ গ্রহণের দিন গেলেন, তো এটা শুদ্ধ। তেবো বেকি ওয়াজ সোর্ন ইন এজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, এটা ভুল হবে। তো বেকি ওয়াজ ফার্স্ট সোর্ন ইন এজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট, সেকেন্ড নয়। এবং সেকেন্ড হলেন মিস্টার ডে ক্লার্ক হলেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, এবং বেকি হলেন ফার্স্ট। তো লাস্ট কোয়েশ্চন 2016 এসেছিল 2 মার্কসের জন্য। অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, বিটুইন লাভ অ্যান্ড হেট হুইচ কামস মোর ন্যাচারালি টু হিউম্যান হার্ট। তো অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, লাভ ইজ মোর ন্যাচারাল দেন হেট, for love comes more naturally to human heart than its opposite. Mandela believes that no human being is born hating another fellow human for any reason whatsoever. ম্যান্ডেলা অলরেডি ডিসকাস করেছি, তারপরে বলছি যে ম্যান্ডেলা বলেছেন যে একজন মানুষ জন্মে থেকে কাউকে হেট করতে শিখেনি, মানে হেটটা হচ্ছে শিখানো জিনিস, কিন্তু লাভটা হচ্ছে একদম ন্যাচারাল জিনিস, একদম প্রাকৃতিক জিনিস, একদম সাধারণ জিনিস। হেট কিন্তু মানুষ জন্মে থেকে শিখেনি, হেট ওকে শেখানো হয়, আর্টিফিশিয়াল হচ্ছে হেট, কিন্তু লাভ হচ্ছে ন্যাচারাল। রেদার দেন ইজ টট টু হেট while love comes naturally in every human's heart. তো হেট হচ্ছে শিখানো জিনিস এবং লাভ হচ্ছে একদম ন্যাচারাল জিনিস। তো এটি হলো তোমাদের কোয়েশ্চনস যেগুলো লাস্ট ইয়ারে এসেছিল। তো আমরা নেক্সট ভিডিওতে নেক্সট চ্যাপ্টারটি ডিসকাস করব। তো থ্যাংক ইউ।